ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসই। ক্রয় করতে ভিজিট করুন। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। কাজ বাড়াতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে চায় সংস্কার কমিশন। তারা একটা নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি আর কি। সবার মতামত পেলে আগামী সপ্তাহে জুলাই ঘোষণাপত্র জানালেন উপদেষ্টা মাহফুজ। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর এর স্বজনরা। ফের শহীদ মিনারে অবস্থান। রাতের আধারে পড়ল বকশীবাজারের আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে 2000-এর বেশি নেতাকর্মীকে ক্রসফায়ারের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। ঐক্যের বদলে বিভাজনের চেষ্টা চলছে, অভিযোগ ফখরুলের। 43তম বিসিএস এ বাদ পড়াদের সুখবর দিলেন জনপ্রশাসন সচিব। বললেন, ফৌজদারি অপরাধে জড়িতদের ছাড়া নিয়োগ পাবেন সবাই। মোটরসাইকেল ও ইলেকট্রনিক্স পণ্যে আয়কর বাড়ালে ক্ষতিগ্রস্ত হবে দেশীয় শিল্পের বিকাশ, বলছেন উদ্যোক্তারা। ভোক্তার ওপর পড়বে বাড়তি চাপ। উত্তেজনার মধ্যে ইরানের সামরিক মহড়া শুরু। সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ডের যৌথ অংশগ্রহণ চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। এবং বিপিএল-এ টানা ষষ্ঠ জয় রংপুর রাইডার্সের। শেষ ওভারের নাটকীয়তায় ফরচুন বরিশালকে 3 উইকেটে হারিয়েছে সোহানের দল। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কাজের সক্ষমতা বাড়াতে মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চায় পুলিশ, যা যৌক্তিক মনে করছে পুলিশ সংস্কার কমিশন। নিউজ 24-কে পুলিশ সংস্কার কমিশনের সদস্য আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেন, পুলিশের জবাবদিহিতা বাড়াতে আইনের সংশোধন সহ 15 থেকে প্রায় 20টি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন 15 জানুয়ারি। আর পুলিশ যাতে ইচ্ছে মতো অস্ত্র ব্যবহার করতে না পারে সেই সুপারিশও থাকছে প্রস্তাবনায়। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। পুলিশের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে এমনিতেই নেতিবাচক ধারণা রয়েছে, অভিযোগ রয়েছে সেবা নিয়েও। পুলিশের উপর মানুষের আস্থার এই ঘাটতি আরও শক্তপোক্ত হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় থেকে। রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হয়ে নিরস্ত্র ছাত্র জনতার উপর চালানো হয়েছে নির্বিচারে গুলি, হতবাক করেছে দেশের মানুষকে। তাই অস্ত্র ব্যবহারে পুলিশের স্বেচ্ছাচারিতা বন্ধের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। আমাদের যে আন্দোলনের অবস্থায় সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কি ইনহিউম্যান ব্রুটালিটি, কিভাবে মানুষের গায়ে গুলি করা হয়েছে। এই গুলি করার কিন্তু অথরিটি পুলিশের নাই। হ্যাঁ, তো ফর মিসইউজ অফ পাওয়ার, কোন বল প্রয়োগ করবে, সে কোন আইনের ভিত্তিতে করতে পারে বা কিভাবে করতে পারে, সেটার একটা নির্দেশনা আমাদের একটা প্রস্তাবনা থাকবে।
পুলিশ সংস্কারের সুপারিশ পেতে 3 অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়। সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বাধীন 9 সদস্যের কমিশনের খসড়া প্রতিবেদনে পুলিশ সংস্কারের নানা দিক বলা হয়েছে। এর একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মহাপরিদর্শককে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা দেওয়া থাকলেও তা অবারিত নয়। কমিশন সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ নিউজ 24-কে বলেন, পুলিশের এই দাবি অযৌক্তিক নয়। তারা একটা নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি আর কি। পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে কিছু আইনের সংশোধন প্রয়োজন। পুলিশের জন্য করা সে ব্রিটিশ আইনের পরিবর্তন চায় কমিশন। পিস কিপিং মিশনে যে আমাদের এখানে যে লোকজন যায়, তারা কিন্তু ওখানে ওদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আমাদের পুলিশ কর্মকর্তাদেরকে ওইটাকে মেনে তাদের কার্যক্রম করতে হয়। আমরা ওইটাকে একটু আমাদের দেশে রেপ্লিকেট করার চিন্তা করছি, সো দ্যাট পুলিশ যা কিছু করতে পারবে না। দেশে এখন পুলিশের সংখ্যা 2,20,000। কমিশন মনে করে এই সংখ্যা আরো বাড়ানো সহ নারীদের জন্য নারী পুলিশ রাখতে হবে। তাই চাকরির অর্গানোগ্রাম পরিবর্তনের সুপারিশ কমিশনের। একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরি করা সহ পুলিশকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সহ 15 থেকে 20টি সুপারিশ তৈরি করেছেন পুলিশ সংস্কার কমিশন, যা আগামী 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন তারা। এবং পরবর্তীতে এই কমিশনের সুপারিশ নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশন প্রথম দিকে সচিবালয়ে কাজ করলো, এখন রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের এই ভবনে সংস্কার কমিশন কাজ করছেন। তাদের সুপারিশ এখন শেষ পর্যায়ে, অপেক্ষা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া। শাহজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার, আর এরপর আগামী সপ্তাহেই প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেওয়া হবে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে প্রাথমিক বিজয় হিসেবে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একে স্থায়ী রূপ দিতে গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রণয়নের দাবিতে শহীদ মিনারে জড়ো হয় তারা। তবে সকল পক্ষের মতামতের ভিত্তিতে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেয়া হবে। সরকারের এমন বক্তব্যের পর সে অবস্থান থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন করে দাবি জানায় 15 জানুয়ারির মধ্যে তা প্রণয়নের। এমন বাস্তবতায় ঘোষণাপত্রের সম্ভাব্য সময় জানালেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো, সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করব। ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না। আমরা আশা করি যে আগামী সপ্তাহেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা দেন উপদেষ্টা মাহফুজ। নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। আমরা বলছি প্রস্তুতি চলমান আছে, এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে। এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তো আমরা আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না। তো আমরা বলছি যে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিশ্চিত করবে সরকার। আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিডিআর হত্যাকাণ্ডে আন্দোলনকারীদের দাবিকে স্বাগত জানিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আর এর ফলে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে বিডিআর সদস্যরা।
তবে শুক্র এবং শনিবার প্রতিটি জেলায় অনলাইন অফলাইনে গণসংযোগ ও রবিবার পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বুধবার সারাদিন শাহবাগে আন্দোলনের পর বৃহস্পতিবার শাহবাগ ব্লকেট ঘোষণা দিয়ে শহীদ মিনারে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনে একাত্মতা জানানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন শহীদ মিনারে। দুপুরে শাহবাগ ব্লকেটে যায় তারা। পুলিশি বাধা উপেক্ষা করে কয়েক ঘন্টা কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করে বিডিআর সদস্যরা। জেলখানা যে সমস্ত ভাইরা বন্দী আছে দীর্ঘ 16টি বছর, তাদের নিঃশর্ত মুক্তি দিক এবং আমাদের যারা আমরা বাইরে আছি তাদের চাকরিতে পুনর্বহাল এবং সুযোগ সুবিধা সহ আমরা চাকরিতে ফিরে যেতে চাই। পরে বিকেলে শহীদ মিনারে ফিরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। ক্ষতিগ্রস্ত বিডিআর এবং তাদের পরিবারের দাবিগুলোকে গণদাবিতে পরিণত করার জন্য গণসংযোগ কর্মসূচি অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে, লিফলেট বিতরণ করা হবে এবং এটি শুক্র শনি 2 দিন চলবে প্রত্যেকটি জেলায় এবং আগামী রবিবার প্রতিটি জেলায় মানববন্ধন করা হবে এবং তার পরবর্তী যে কর্মসূচি রবিবারের পরে ঘোষণা করা হবে। শুক্রবার ও শনিবার সারা দেশে লিফলেট বিতরণ ও দাবি মানা না হলে রবিবার পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মাহিন সরকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার কক্ষ। বৃহস্পতিবার এখানেই শুরু হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলা শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় আদালতের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আর এদিকে মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। তারা জানান 3 মাসের কথা বলে 2012 সাল থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আদালত বসানোই বিঘ্নিত হচ্ছে একাডেমিক কার্যক্রম। পুরে অঙ্গার হয়ে যাওয়া এই কক্ষেই হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় জেলে থাকা আসামিদের জামিন শুনানি। তবে মধ্যরাতে রহস্যজনকভাবে আগুনে পুড়ে গেছে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী ইজলাস কক্ষ। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে। করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। আনুমানিক 4টা 22 এরকম দিকে। এদিকে পূর্ব নির্ধারিত তারিখ হিসেবে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে সকাল 10টায় বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রদের বিক্ষোভের কারণে তা ভেস্তে যায়। তারা বলছেন 3 মাসের কথা বলে 12 বছর ধরে অস্থায়ী আদালত বসিয়ে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করা হচ্ছে। আমরা এটা কখনোই চাইবো না যে আমাদের মাঠকে স্বৈরাচারে ব্যবহার করুক, এবং যেটা আমরা হ্যাসেলড হচ্ছে প্রতিনিয়ত। যে বিচার কার্য পরিচালনার জন্য এই স্থানটি যথেষ্ট নয় এবং এই ভবনটি জরাজীর্ণ, সেটি পর্যবেক্ষণ করে ওনারা এখান থেকে আদালত অপসারণ করবে, আমরা এটুকু আশ্বস্ত পেয়েছি। এমন পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শন করেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় অস্থায়ী আদালত আলিয়া মাদ্রাসা মাঠে বসছে না। এটা নিষ্পত্তি করার জন্য প্রসিকিউশন আন্তরিক, আমার জানা মতে আমাদের মাননীয় বিচারকও আন্তরিক। আসামি পক্ষ থেকে যেভাবে আগ্রহী ছিলেন আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি যে উভয় পক্ষ মিলে এটা একটা নিষ্পত্তি হোক, সেটা ওনারা যেভাবে চায় আমরাও চেয়েছি। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। যে 2009 সালের এই ফেব্রুয়ারির এই ঘটনায় যে বিচার প্রক্রিয়া এতদিন পর্যন্ত চলে আসছিল, সেই বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। গেল 16 বছরে বিএনপির 2276 জন নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিগত সময়ে দলটির 153 জন নেতাকর্মী গুম ও হত্যার এই অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে দলটি। শেখ হাসিনা ছাড়াও এসব অপকর্মে সংশ্লিষ্টতার দায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বিগত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ক্রস ফায়ারের নামে হত্যা ও গুমের ঘটনায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি লিখিত অভিযোগ দাখিল করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দুটি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। 2276 জনকে ক্রস ফায়ারের নামে হত্যার ঘটনায় 245 পৃষ্ঠার এই অভিযোগে বলা হয় 2008 থেকে 2025 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা মামলা দিয়ে হাজারো বিএনপি নেতাকর্মীকে জেলে পাঠায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে নেতাকর্মীদের অপহরণ, নির্যাতন, গুম ও হত্যা করা হয়। ট্রাইব্যুনালে দাখিল করা জেলাভিত্তিক তালিকা থেকে জানা যায় কক্সবাজারে 200 জন, চট্টগ্রামে 104, লক্ষ্মীপুর 88 জন ও কুমিল্লায় 73 জন হত্যা করা হয়। ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, খুলনা ও সাতক্ষীরায় ক্রসফায়ারে হত্যা করা হয় 50 জনেরও বেশি বিএনপি নেতাকর্মীকে। গুম করে, অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদেরকে দিয়ে করছি। এছাড়া ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ 153 জনকে গুমের অভিযোগ করেন তারা। এই গুমকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। বিএনপির এই অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যে তাদের এই ভোটার হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐক্যের বদলে জনমনে সৃষ্টি করা হচ্ছে বিভাজন। দর্শক, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বৃহত্তর ঐক্য না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসা নিয়েই বিদেশ গেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বক্তব্যে উঠে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ। সাংবাদিক শফিক রেহমান বলেন, শেখ হাসিনা জনগণের ঘৃণা নিয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। বিপরীতে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করি মা ও ছেলে শিগগিরই স্বদেশে ফিরে এসে বিএনপিকে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন। বিএনপি মহাসচিব বলেন, কেবল দেশে নয় আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছেন খালেদা জিয়া। জানান, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়ে খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে, এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জাতির সংকটে ঐক্যের বদলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে অনেকে। সংস্কার টেকসই করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন মির্জা ফখরুল। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগে আঘাত করেছে ভারত। শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন দল সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। আমাদের স্পষ্ট বক্তব্য। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। হারিয়ে যাই আমি, এখন আরো ইজি। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে, হারিয়ে যাও এক মখমলি অনুভবে। তিব্বত লাক্সারি সোপ। দেয়ালে দাগ সুরক্ষা। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেন। সংবাদে আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সেখানকার চিকিৎসার সবশেষ খবর জানাতে লন্ডন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন খালেদ মাসুদ। মাসুদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক নতুন কি কোনো তথ্য জানিয়েছে কিনা জানাবেন। নাফিসা, আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে বিকাল 2:50 ব্রিফ করেন ওনার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ মালিক। উনি যেটা জানিয়েছিলেন যে ওনাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে সর্বশেষ যে তথ্যটা রয়েছে যে ওনাকে যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে এখনো রেজাল্ট আসেনি। রেজাল্ট আসার পরেই মেডিকেল গ্রুপ বাংলাদেশের চিকিৎসকদের সাথে বসবেন এবং পরবর্তী এক করণীয় নির্ধারণ করা হবে ওনার চিকিৎসা কিভাবে চলবে। তবে উনি এখনো হাসপাতালে রয়েছেন এবং ওনার যে গত রাত্রে উনি বাংলাদেশে খাবার খেয়েছেন সবাইকে নিয়ে, এবং আজকে বিকালেই ওনার মেডিকেল নিয়ে তথ্য দিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক প্রফেসর আহমদ। আপনারা জানেন যে এই ক্লিনিকটি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এখানে পৃষ্ঠপোষক রয়েছেন। এখানে নামি দামি ব্রিটেন সহ বিভিন্ন দেশের নামকরা ব্যক্তিদের চিকিৎসা করা হয়। আমরা আশা করি আপনাদেরকে বিকালেই আরো কিছু সর্বশেষ তথ্য দিতে পারবো। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। দুদকের জালে এবার শেখ হাসিনার ভাগ্নে মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে নিক্সন দম্পতির বিরুদ্ধে অবৈধ লেনদেন ও প্রায় 20 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। আর এমন অভিযোগে বৃহস্পতিবার মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানান, নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী এমপিরা যে অস্বাভাবিক লেনদেন করেছে তা ঠেকানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের নামে প্লট বরাদ্দের তথ্য প্রমাণ পায় দুদক। এরপর থেকে শেখ হাসিনা পরিবারের বাকি সদস্যদের সম্পদ ঘিরে চলছে আলোচনা। দুদকের জালে এবার ধরা পড়লেন শেখ হাসিনার ভাগ্নে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীও। অভিযোগ আছে, ক্ষমতার দাপটে বিপুল অর্থ বৈভবের মালিক বনে যান নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন। প্রাথমিক অনুসন্ধানে নিক্সন দম্পতির 3100 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় অনুসন্ধান কর্মকর্তা। একই সাথে তাদের প্রায় 20 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ মেলে অনুসন্ধানে। পরে এই দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে
মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। এদিন প্রায় 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধেও। এই সংক্রান্ত আপনি যে বিষয়ে এ সময় দুদক মহাপরিচালক জানান, নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী এমপিরা যে অস্বাভাবিক লেনদেন করেছে সেই লেনদেন ঠেকানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। জনাব আনোয়ারুল আশরাফ খান সাবেক সংসদ সদস্য নরসিংদী 2 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 11 কোটি 82 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং অবৈধভাবে 441 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে আসা সম্পদের বাইরেও যদি দেশে বিদেশে আর কোনো সম্পদের খোঁজ মেলে তবে অভিযোগপত্রে তা অন্তর্ভুক্ত করা হবে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, 43তম বিসিএস এ বাদ পড়া 227 জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন শিগগিরই, এমন তথ্য দিলেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। তিনি জানান, কারো বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধ না থাকলে তারা চাকরি ফিরে পাবেন। সচিবালয়ে সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল এসব নিয়ে তদন্ত শেষ হয়েছে। প্রজ্ঞাপন বাতিল ও নতুন প্রজ্ঞাপন 43তম বিসিএস নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। গত 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে সোমবার নতুন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে 168 জন প্রার্থী বাদ পড়েন। তারও আগে গত 15 অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট 267 জন। তাদের মধ্যে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে জানায় মন্ত্রণালয়। পরীক্ষার্থীদের আন্দোলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে এ বিষয়ে পুনরায় তদন্ত করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। জনপ্রশাসন সচিব বলেন, বাদ পড়া 227 জনের মধ্যে ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা চাকরিতে যোগ দিতে পারবেন দ্রুতই। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এ বিষয়ে গোয়েন্দাদের সাথে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। আমরা যেটা বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। এবারের বাজেটেই সব সরকারি চাকরির জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ দেওয়া হবে বলেও জানান সচিব। কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবার একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত 227 জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। ডাচ বাংলা ব্যাংকের পসের মাধ্যমে পেমেন্ট এখন নিরাপদ এবং ক্যাশলেস, তাই নগদ টাকা বহনের ঝুঁকি নেই, খুচরা বা ভাঙতি টাকার ঝামেলা নেই, পেমেন্ট করা যায় দ্রুত। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন নির্ভয়ে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে, এমন মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিকেলে দৈনিক কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। জুলাই বিপ্লবে নিহত 5 সাংবাদিকের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতে 1 কোটি টাকার অনুদান ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। চড়াই উতরাই পার হয়ে অনেক জুলুম অত্যাচারে যে 5 জন মারা গেছে, আরো বহু হাজার হাজার লোক আহত হয়েছে, তবু আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে মিডিয়াতে কোনো বাধা নাই, যার যা মন চায় তাই লিখতে পারে। ডক্টর ইউনূসও বলেছে যে আপনারা যা পারেন সমালোচনা করেন, তবু আমি বলবো যে মিথ্যা না, সত্য যত প্রিয় হোক সেটা আপনারা বলেন, লিখেন, এতে সমগ্র দেশ সমগ্র জাতি উন্নতি হবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। মোটরসাইকেল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী শিল্পে আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত দেশীয় শিল্পের বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন উদ্যোক্তারা, আর এর ফলে বাধাগ্রস্ত হবে বেসরকারি বিনিয়োগও। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি করের বোঝা বহন করতে হবে ভোক্তাকে, যা সাধারণ মানুষের চাপ আরও বাড়াবে। অর্থনীতির অগ্রগতির সাথে পাল্লা দিয়ে দেশে বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার। তবে 1 দশক আগেও চাহিদার প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর। সেই নির্ভরতা কমাতে এগিয়ে আসে সরকার। ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও যন্ত্রপাতি আমদানিতে দেয়া হয় শুল্ক ছাড়, যাকে কাজে লাগিয়ে এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসে অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান। হিসেব বলছে, বর্তমানে এই ধরনের শিল্পে বিদ্যমান কর্পোরেট কর হার 10%। শিল্পের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে দিতে হয় 2% অগ্রিম আয়কর। তো লোকালি ডোমেস্টিক্যালি এগুলো প্রডিউস করা হচ্ছিল, এটা একটু কম দাম হলেও ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কিন্তু পাচ্ছিল ক্রেতারা। তো এটা ডিমান্ড বেড়েছে, এখানে অনেকগুলো লোকাল কোম্পানি বিশ্বমানের কোম্পানিতে পরিণত হয়েছে। তারপর আমরা দেখছিলাম যে এক্সপোর্টও করছে। তবে এবার ইলেকট্রনিক্স শিল্পে আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, কম্প্রেসার ও মোটরসাইকেল তৈরির প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার বাড়িয়ে 20% করা হয়েছে, যা কার্যকর হবে আগামী অর্থ বছর থেকে। এতে দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ভ্যাটের এটা এখন না করে সামনের দিনগুলোতে যদি করতো তাহলে কিন্তু এটা ভালো হতো, কারণ এখানে এখনও ইনভেস্টমেন্টের অনেক স্কোপ আছে, কিন্তু যখন ভ্যাটটা এখানে অ্যাড হবে তখন কিন্তু ডিমান্ড কিছুটা হলেও কমবে। এর আগে অর্ধশতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্লেষকরা বলছেন, কর বাড়ালে তা শেষ পর্যন্ত ভোক্তাকেই বহন করতে হবে, যা মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের কষ্ট বাড়াবে আরেক দফা। এই সময়ে একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমাদের, যেহেতু রাজস্ব আদায় কম হচ্ছে সেটার কারণে, এবং IMF-এরও শর্ত আছে। তবে অবশ্যই আমাদের স্থানীয় যে শিল্প এগুলো কিন্তু এখন গড়ে উঠছে, ইলেকট্রনিক শিল্পটা কিন্তু এখনো ম্যাচিউরড হয় নাই। এসব শিল্পে আমাদের প্রণোদনা, তারা যাতে এনকারেজড হয় সেটা আমাদের কিন্তু দেখতে হবে। করের হার রেট নির্ধারণ হয় কেন? যে ইকোনমিতে একটা ডিস্ট্রিবিউশন হোক, ডিস্ট্রিবিউশন অফ জাস্টিস হোক, এবং মানুষ স্বল্প দামে জিনিসপত্র পাক। সন্দেহ নাই জিনিসপত্রের দাম বাড়বে। রাজস্ব আদায় বাড়াতে করের আওতা বৃদ্ধি ও এনবিআরকে আরো শক্তিশালী করার তাগিদ বিশ্লেষকদের। হোসেন শাহাদাত, নিউজ 24,
ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যে ইরান পারমাণবিক স্থাপনার কাছে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যৌথ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী। ইস্পাহান প্রদেশে শুরু হওয়া এই মহড়ায় ক্ষেপণাস্ত্র ও রাডারের প্রদর্শন করা হয়েছে। ইরান জানায় এটি নতুন নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত এটি চলবে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে শাইন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবার জানাবো খেলা সংবাদ। ক্যাপ্টেন সোহানের ব্যাটে চড়ে দারুণ জয় রংপুর রাইডার্সের। শেষ বলে গিয়ে বরিশালকে হারালো 3 উইকেটে। শেষ ওভারে 30 রান নিয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন রংপুর ক্যাপ্টেন। টানা 6 জয় রংপুরের। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভদেবনাথ। শেষ ওভারে রোমাঞ্চ। রংপুরের জয়ের জন্য প্রয়োজন 26। ক্যাপ্টেন সোহানের বুক চিতিয়ে লড়ে যাওয়ার চেষ্টা, সেখানে সফল উত্তরের দলটির অধিনায়ক। শেষ ওভারে 30 রান নিয়ে দলকে জেতালেন, মন কেড়ে নিলেন গ্যালারি ভর্তি দর্শকদের। দারুণ, অসাধারণ, অবিশ্বাস্য জয়ের এক দেখা পেল রংপুর। এর আগে রংপুরের সামনে পাহাড় সমান টার্গেট। হাই স্কোরিং ম্যাচে শক্তিশালী বরিশালের বিপক্ষে রাইডার্সদের লক্ষ্য 198 রান। অ্যালেক্স হেলস এদিন সুবিধা করতে পারলেন না। সাইফ হাসানও পারলেন না ইনিংস বড় করতে। তৌফিক খান সুযোগটা কাজে লাগালেন। 2 পাকিস্তানি রিক্রুট ইফতেখার ও খুশদিল সময়ের দাবি মেনে ব্যাট করে গেলেন। এই 2 পাকিস্তানি ব্যাটাররা ফিরলেন জোড়া 48 রানে। শেখ মাহিদি ফিরে গেলেও সোহান যেন তখনও দুর্বার। তার 7 বলে 32 রানে দারুণ জয় উত্তরের দলটি। সঙ্গে পুরনো হলো হেক্সা মিশন। এর আগে সিলেটে টস হেরে ব্যাট করলে উড়ন্ত সূচনা পায় বরিশালের 2 ওপেনার। তামিম শান্তর জুটিতে আসে 81। শান্তর বিদায়ে ভাঙে সেই পার্টনারশিপ। তামিমও আউট হলেন এর পরেই। এরপর কাইল মায়ার্সের ঝোড়ো 29 বলে 61 রানে 5 উইকেটে 197 রান করে বরিশাল। ফাহিম আশরাফও খেলেন 6 বলে 20 রানের ইনিংস। দারুণ জয়ে সোহানরা দেখিয়ে দিয়েছে ম্যাচ জয়টা কঠিন কোনো বিষয় নয়। এমন জয়ের পর সোহানরা ধন্যবাদ পেতেই পারে। টানা 6ষ্ঠ জয়, সে জয়টিও অবিশ্বাস্য। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট। দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।